লাইট, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। Any digital copy of this content leading to piracy এই গল্পের যে কোনো কপির ক্ষেত্রে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গল্পকথক প্রিয়ব্রত, আর তোমাদের জন্য আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন প্রিয়ব্রত মুখার্জির লেখা ব্যোমকেশ ফ্যানফিকশন কাহিনী ব্যোমকেশ বনাম জোকার। তাহলে বন্ধুগণ, শুরু করা যাক। আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। দাঁত মেজে খবরের কাগজটা নিয়ে চায়ের কাপে একটা চুমুক দিতে যাব, এমন সময় এলো একটা ফোনটা ধরে হ্যালো বলতে অপর দিকের মানুষটা বলে উঠল, রজত, তাড়াতাড়ি একবার বাড়ি এসো তো ভাই। একটা নতুন কেস আসছে, আর সেই নিয়েই তোমার সাথে একটু আলোচনা করার ছিল। হ্যাঁ সে না হয় ঠিক আছে, তা কটার সময় যাব তো বলো। যত তাড়াতাড়ি সম্ভব হয় এসো। আসলে কেসটা খুব ইন্টারেস্টিং, তাই যত তাড়াতাড়ি আসবে তত ভালো করেই কেসটাকে জানতে পারবে। ঠিক আছে, রাখছি, তুমি এসো। এই বলে ফোনটা কেটে গেল। আমি ভাবতে শুরু করলাম, কি এমন কেস যার জন্য ও আমাকে তাড়াতাড়ি আসতে বলল। না, আর এত ভেবে কাজ নেই, নিশ্চয়ই কোনো দরকারি কেস হবে, তাই আমাকে ডাকছে। যাই, আর সময় নষ্ট না করে একবার ঘুরেই আসি। এই ভেবে কোনো রকমের চাটাকে শেষ করে রওনা দিলাম ওর বাড়ির উদ্দেশ্যে। মিনিট 15 পর যখন ওর বাড়ি পৌঁছলাম, তখন দেখলাম ওর চাকর বংশী বাড়ির সামনেই ঘুরঘুর করছে। তার দিকে এগিয়ে গিয়ে আমি বললাম, আরে বংশী, বাড়ির সামনে কি ব্যাপার, ঘুরঘুর করছো? আগে বাবু, আপনার জন্যই করছি। আমার জন্য করছো মানে? আগে বাবু, দাদাবাবু বললেন যে রজত যখনই আসবে তুমি তৎক্ষণাৎ ওকে আমার ঘরে পাঠিয়ে দেবে। আর আমি হলাম গিয়ে বাবু 7 কাজের মানুষ। একটা কথা মনে থাকে তো আর একটা কথা মনে থাকে না। আর আপনি তো জানেনই দাদাবাবু কীরকম কড়া ধাতের মানুষ। এবার ধরুন আপনি যদি চলে আসতেন, আর ধরুন আমি যদি কোনো কাজে ব্যস্ত থাকতাম, তখন তো আর আমি আপনাকে বলতে পারতাম না যে দাদাবাবু আপনাকে সোজা ওনার ঘরে চলে যেতে বলেছেন। তাই আর কি এখানে দাঁড়িয়ে আছি, আপনাকে দেখতে পেলেই কথাটা বলে তারপর আমি আমার কাজকর্ম শুরু করব। বেশ বেশ বেশ, এবার তো তুমি আমাকে কথাটা বলে দিয়েছো, আর আমিও তোমার দাদাবাবুর ঘরেই যাচ্ছি। যাও, তুমি তোমার কাজ করো, রোজকার কাজকর্ম শুরু করে দাও। হ্যাঁ, সে তো করতেই হবে। আমার কি আর ছুটি নেওয়ার অবসর আছে? এই দেখুন না, আপনাকে কথাটা বললুম, এবার আমি যাব দাদাবাবু আর আপনার জন্য জল খাবার তৈরি করতে। তারপর কাপড় কাচুম, বাসনপত্র মাজুম, দুপুরে রান্না করুম, তারপর দুপুরের খাওয়া শেষ হলে সেই বাসন মাজুম, তারপর চা করুম, তারপর রাতের খাবার জোগাড় করুম, তারপর রাতের খাবার তৈরি করে দাদাবাবুর রাতের খাওয়া শেষ হলে আমি খেয়ে গিয়ে রাতের সব বাসনপত্র মেজে ওই যে একটা 420 পান মুখে গুজবো, তখন আমার শান্তি। আরে ঠিক আছে ঠিক আছে বাবা, এবার থামো থামো, নিজের কাজে যাও। তাই তো যাচ্ছিলাম বাপু। তা আপনি এত মেলা প্যাচ প্যাচ না করে যান তো দাদাবাবুর ঘরে যান। নিজে তো প্যাচ প্যাচ করে বকবে, আর আমি একটু কথা বললেই দোষ যত সব। এই বলে বংশী বাড়ির ভেতর ঢুকে গেল। আমিও বংশীর পেছন পেছন বাড়ির ভেতর ঢুকলাম। বাড়িটা নিতান্তই ছিমছাম, কিন্তু বাড়ির মালিক তো আর সাধারণ কেউ নয়। এই বাড়ির মালিক চাইলেই একটা অসাধারণ জীবন যাপন করতে পারে, কিন্তু মালিকের তো আর সেসবে রুচি নেই। মালিক নিজের ছাপোষা জীবন, নিজের পেশা, বিখ্যাত বিখ্যাত বাঙালি ইংরেজ সাহিত্যিকদের বই, আর পাড়ার পাঁচুর চপের দোকানের বেগুনি আর মাংসের চপ নিয়ে থাকতেই বেশি ভালোবাসে। এবার আমি ঢুকলাম বাড়ির মালিকের ঘরে। আমাকে দেখেও বলল, ও, তুমি এসে গেছো? আচ্ছা, এটা নিশ্চয়ই ভাবছো তোমায় এত তাড়াহুড়ো করে কেন ডেকে পাঠালাম, কি তাই তো? এতে অত ভাববার কি আছে? যে কেসটার কথা বললে সেটা নিশ্চয়ই খুবই ইন্টারেস্টিং, তাই এত তাড়াহুড়ো। হ্যাঁ, ঠিকই ধরেছো। নতুন কেসটা ইন্টারেস্টিং বটে, কিন্তু এই কেসের একটা বিশেষত্ব আছে, সেটা কি তুমি জানো? বিশেষত্ব? কিরকম?
সেটা বলার জন্যই তো তোমাকে তাড়াহুড়ো করে ডেকে পাঠালাম। তাহলে এই ঘটনাটা শুরু থেকে শুরু করা যাক। আজ সকালে আমি সবে ঘুম থেকে উঠেছি, আর ঠিক এমন সময় বংশী আমার কাছে এসে বলল, ও দাদাবাবু, তাড়াতাড়ি চলো গো, তোমার জন্য একটা ফোন এসেছে। তা কি ফোনটা করেছে শুনি বংশী? থানা থেকে ফোন এসেছে। এত সকালে থানা থেকে ফোন? আচ্ছা দাও দেখি। হ্যালো, সত্যব্রত মুখার্জি স্পিকিং। নমস্কার সত্যব্রতবাবু, আমি ইন্সপেক্টর অরূপ আচার্য কথা বলছি। হ্যাঁ বলুন, কি দরকার? দরকারটা ফোনে বলে একটু বিপজ্জনক ব্যাপার, তাই যদি আপনার বাড়িতে আজ একটু দেখা করা যেত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ তাহলে চলে আসুন, আমার কোনো আপত্তি নেই। অসংখ্য ধন্যবাদ সত্যব্রতবাবু। আসলে এই কেসটা এতটাই গুরুত্বপূর্ণ কেস যে সামনাসামনি আলোচনা না করলে এই কেসটার কোনো গতি করা যাবে না। ঠিক আছে, তাহলে আজ ওই বেলা 11:30 থেকে 11:45 নাগাদ আমি আসছি আপনার বাড়িতে। হ্যাঁ ঠিক আছে, আসুন তাহলে আপনার সময় মতোই। এবার তুমি বলো, এই কেসের বিশেষত্বটা তাহলে কি হলো? সত্যব্রত, সত্যব্রত, তুমি আমাকে এটা বিশ্বাস করতে বলছো? মানে? মানে যে পুলিশ আমাদের এই গোয়েন্দাগিরির কাজটাকে প্রতি পদে পদে ছোট করে, সেই পুলিশই কিনা তোমার সাহায্য চাইছে। তাহলে আর বলছি কি ভায়া? কিন্তু এটা সম্ভব হলো কি করে? সেটা তো অরূপবাবু না এলে জানা সম্ভব নয়। এমন সময় বংশী এসে বলল, দাদাবাবু, 2জন লোক আপনার সাথে দেখা করতে এসছে। দুজন লোক? তার নাম টাম কিছু বলেছেন? হ্যাঁ, একজন নিজের পরিচয় দিলেন, কি যেন নামটা বললেন বেশ। তোর বাবা, এই হয়েছে আমার এক ভুলো রোগ। কি যেন নামটা বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। অরূপ আচার্য। আচ্ছা বংশী, তুমি ওনাদেরকে ওপরে পাঠিয়ে দাও। ঠিক আছে দাদাবাবু, আমি এক্ষুনি ওনাদের পাঠিয়ে দিচ্ছি। খানিক পর দুজন কর্তা ব্যক্তি সত্যব্রতর ঘরে প্রবেশ করলে। একজনকে আমি, আর সত্যব্রত সম্ভবত দুজনকেই চেনে। উনি আমাদের এলাকার থানার অফিসার অরূপ আচার্য, ইনচার্জ ইন্সপেক্টর। কিন্তু অপরজনকে সত্যব্রত চিনতে পেরেছে কিনা জানি না, তবে আমি চিনতে পারলাম না। ভদ্রলোককে দেখে ওনার বয়স আন্দাজ 27 কি 28 মনে হয়। বেশ বুদ্ধিদীপ্ত চেহারা, লম্বা সুঠাম দেহ, পরনে একটা নীল টি শার্ট আর ফর্মাল প্যান্ট। ভদ্রলোকের চোখ দুটো অসম্ভব শান্ত, আর চোখে মুখে অল্প দুশ্চিন্তার ছাপও রয়েছে। এছাড়া তার মধ্যে আর বিশেষ কিছু লক্ষ্য করতে পারলাম না। আসুন আপনারা আসুন, বসুন, এখানে বসুন। হ্যাঁ বলুন অরূপবাবু, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? গত 5 দিন ধরে একটা খবর নিশ্চয়ই খবরের কাগজে আপনি পড়ে থাকবেন সত্যব্রতবাবু, যে বিখ্যাত দাশগুপ্ত বাড়ির ছোট কর্তা অর্থাৎ চন্দ্রজিৎ দাশগুপ্ত মারা গেছেন। হ্যাঁ, খবরটা আমি জানি, কিন্তু ওটা তো আত্মহত্যা ছিল। প্রথমে আমরা তেমনটাই ভেবেছিলাম, কিন্তু কিছু জিজ্ঞাসাবাদের পর আমাদের সন্দেহ হচ্ছে যে এটা আত্মহত্যা নয়, খুন। কিন্তু আপনারা কি এই সংক্রান্ত কোনো প্রমাণ পেয়েছেন? প্রমাণ এখনো কোনো হাতে আসেনি, আর এই প্রমাণের জন্যই আমাদের আপনার সাহায্যের প্রয়োজন সত্যব্রতবাবু। কিন্তু অরূপবাবু, প্রমাণ খোঁজার কাজ তো আপনাদের। যে কোনো সাব ইন্সপেক্টরই ভালোভাবেই তা করে দিতে পারবে। শুধুমাত্র প্রমাণ খোঁজার জন্য এই নরাধামের থেকে আপনার সাহায্য? সত্যব্রতবাবু, আজ অবধি আপনি অনেকগুলি অসামান্য কেসের সমাধান করেছেন, যেগুলি আমাদের পুলিশ ডিপার্টমেন্টের দ্বারা সমাধান করা সম্ভব হয়নি। আর ঠিক সেই কারণেই আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আপনাকে নিজেদের সবথেকে বড় প্রতিপক্ষ বলে মনে করে। কিন্তু বিশ্বাস করুন সত্যব্রতবাবু, এই কেসটার ক্ষেত্রে আপনি পুলিশ ডিপার্টমেন্টকে সাহায্য না করলে তাহলে হয়তো মানুষ পুলিশের ওপর কোনো বিশ্বাস রাখতে পারবে না। অরূপবাবু, আমার কাছে কেসটা ম্যাটার করে। সেই কেসটা আমি কিভাবে পেলাম আর সেই কেসে আমাকে কিভাবে সাহায্য করতে হলো সেটা কোনো ম্যাটার করে না। তাই আমি আপনাকে সাহায্য করব, কিন্তু তার আগে আমাকে সম্পূর্ণটা জানতে হবে। সত্যব্রতবাবু, সম্পূর্ণ কেসটাই আমি আপনাকে বলবো, কিন্তু তার আগে আর একটা খবর আপনাকে দেওয়ার আছে। কি খবর? দাশগুপ্ত বাড়ির বড় কর্তা কাল রাতে মারা গেছেন।
আর এই মৃত্যুটাও ঠিক ওনার ভাইয়ের মতোই, মানে আত্মহত্যা না খুন সেটা বোঝার কোনো উপায় নেই। ওনার মৃত্যু নিয়েও তদন্ত চলছে, আর তদন্তের রিপোর্ট আমাদের হাতে এসে গেলেই আমি সেটা আপনার কাছে পাঠিয়ে দেব। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু আমাকে সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে জানতে হবে। আর গোড়া থেকেই এই কেসের তদন্তটা আবার শুরু করতে হবে। অরূপবাবু, আপনি ভাববেন না যে এই কেসের তদন্তটা আমি গোড়া থেকে শুরু করতে চাইছি মানে যে আপনি পুলিশ ডিপার্টমেন্টকে অসম্মান করছি তা নয়, কিন্তু আমার মন বলছে আপনারা সঠিক পথ ধরে এগোচ্ছেন না, কোথাও একটা কোনো বড় গলদ রয়ে যাচ্ছে। আচ্ছা অগ্নিজিৎ বাবু, এবার আপনি বলুন তো, পুরো বিষয়টা মানে এই গত কয়েকটা দিন আপনার কাকা এবং আপনার বাবার সাথে ঠিক কী কী ঘটেছিল? এ কি মশাই, আপনি অভিজিৎ বাবুকে চেনেন নাকি? স্বরূপবাবু, এনাকে না চেনার বিষয়টা এলো কোথা থেকে একটু বলবেন? না মানে আপনি হঠাৎ করে ওনার নামটা বললেন তো, তাই আর কি। অরূপবাবু, সত্যি আপনি পারেন বটে। আচ্ছা, আপনি কি 5 মাস আগের ওই কিডন্যাপিংয়ের কেসটা ভুলে গেছেন? কোন কেসটা বলুন তো? ওই চৌরঙ্গের কেসটা নাকি? না, ওই কেসটা নয়, আমি ছত্তিশগড়ের কিডন্যাপিংয়ের কেসটার কথা বলছি। সেখানে এক বাঙালি ব্যবসায়ীকে 10 লাখ টাকার জন্য কিডন্যাপ করা হয়েছিল। অবশ্য কিডন্যাপাররা 1 সপ্তাহের মধ্যে ধরাও পড়ে গেছিল। এই কিডন্যাপিং কেসের মূল চক্রী ছিল অখিল গুপ্তা, আর কিডন্যাপ হয়েছিল বাঙালি ব্যবসায়ী অগ্নিজিৎ দাশগুপ্ত। এই খবরটা অনেক দিন ধরেই বিভিন্ন খবরের কাগজে এবং খবরের চ্যানেলের শিরোনাম ছিল, আর তাই আমি সহজেই ওনাকে চিনতে পেরে হঠাৎ করে ওনার নামটা নিয়েছিলাম। কি এবার সব বিষয়ের অবকাশ ঘটল তো অরূপবাবু? সত্যব্রতর এই কথা শুনে অগ্নিজিৎবাবু বিস্ময়ের সাথে বলে উঠলেন, আপনার বুদ্ধির কথা আমি অনেক শুনেছি, কিন্তু এই প্রথম চাক্ষুষ দেখলাম। আমার মনে এবার দৃঢ় বিশ্বাস হয়েছে যে আপনি এই কেসটার সমাধান করতে পারবেন সত্যব্রতবাবু। কিন্তু সেটার জন্য তো আগে আমাকে পুরো কেসটা শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। আমার বাবারা ছিলেন 2 ভাই, ইন্দ্রজিৎ দাশগুপ্ত আমার বাবা এবং চন্দ্রজিৎ দাশগুপ্ত আমার কাকা। ছোটবেলা থেকেই দেখে আসছি যে কাকার পারিবারিক ব্যবসায় কোনো মন ছিল না। তিনি শুধু দেশ বিদেশ ঘুরে বেড়াতে ভালোবাসতেন। বাবা ওনাকে কোনো বাধাও দিতেন না। কারণটা তো বুঝতেই পারছেন, একমাত্র ভাই বলে কথা। তা একবার কাকা ঠিক করলেন পুনাতে ঘুরতে যাবেন, আর সেই মতো বেরিয়েও পড়লেন। কিন্তু 10 দিন বলে 3 মাস পরও কাকা না ফেরায় বাবা খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি পুলিশের সাহায্য নেন। এরপর কেটে গেল আরও কয়েক মাস। এমন সময় কাকার খোঁজ পাওয়া গেল কর্ণাটকের একটি গ্রাম্য অঞ্চল থেকে। এরপর কাকা বাড়ি এলেন এবং তারপর থেকেই ওনার আচরণ পাল্টে যায়। কাকা যেন এক নতুন মানুষে পরিণত হয়েছেন। নিজের ঘর থেকে বের হতেন না, কারোর সাথে কথা বলতেন না, এবং সবুজ সুটকেস থেকে কিছু কাগজ বের করে দেখতেন এবং আবার সেগুলি রেখে দিতেন যথাস্থানে। একবার কাকাকে ওই সুটকেস আর কাগজপত্র সম্পর্কে জিজ্ঞেস করাতে তিনি অত্যন্ত রাগী গলায় উত্তর দিয়েছিলেন, আমি কি করছি না করছি, কোন সুটকেস খুলে কি কাগজ দেখছি, সেসব জেনে তোমার কি কাজ? নিজের চরকায় তেল দাও, বুঝলে? আমার ব্যাপারে ঢুকতে শোনা, না হলে কিন্তু খুব খারাপ হবে। কাকার এই উত্তর শুনে আমি তো অবাক। যে কাকা কিনা পরিবারের সবার থেকে বেশি আমায় ভালোবাসতেন, তিনি কিনা আমার সাথে হুমকির স্বরে কথা বললেন। এই ঘটনার পর আমি আর কাকার সাথে কথা বলতাম না। এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। গত মাসের 17 তারিখ কাকার নামে একটা চিঠি আসে। চিঠির খামের মধ্যে থেকে পাওয়া যায় একটা জোকারের ছবি এবং একটি চিরকুট। চিরকুটটি দেখার পরেই আমি দেখলাম কাকা ভীষণ ভয় পেয়ে গেলেন, আর তারপরেই তিনি হন্তদন্ত হয়ে সবুজ সুটকেসটি নিয়ে বাগানে চলে গেলেন। কাকা ওই সুটকেসটি নিয়ে কি করে সেটা দেখার জন্য আমি তার পিছু নিলাম। দেখলাম কাকা ওই সবুজ সুটকেস থেকে কাগজগুলো বের করে
সেগুলোতে আগুন লাগিয়ে দিলেন। দাউ দাউ করে জ্বলতে জ্বলতে কাগজগুলো পুড়ে ছাই হয়ে গেল। এরপর কাকা সবুজ সুটকেসটি পুঁতে দিলেন। এরপরই গত 25 দিন আগে কাকা ছাদ থেকে পড়ে মারা যান। এই ঘটনার ঠিক 2 দিন পর আমার বাবার নামেও একটি চিঠি আসে, আর এই চিঠির ভেতর থেকেও বেরোয় একটি চিরকুট আর একটি জোগাড়ের ছবি। চিরকুটটিতে লেখা ছিল, ঠিক রাত 1টার সময় সবুজ সুটকেসটি তোমাদের বাড়ির সামনের রাস্তায় রেখে দাও, তাহলেই তোমার মঙ্গল হবে। চিরকুটটি পড়ে আমার বাবা এর কোনো মানে বুঝতে পারল না, কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিলাম। তাই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন বাগানে গিয়ে ওই পুঁতে রাখা সবুজ সুটকেসটি বের করে ঠিক রাত 1টার সময় আমাদের বাড়ির সামনের রাস্তায় রেখে দিলাম। কিন্তু পরের দিন সকালে দেখলাম সুটকেসটি যেমনভাবে কাল রাতে রাখা ছিল ঠিক তেমনভাবেই ওই জায়গাতেই পড়ে আছে। আর তারপরেই গতকাল রাতে আমার কাকার সাথে যেটা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে আমার বাবার সাথেও। আচ্ছা, সুটকেসটা কি অন্য কোনো বিশেষত্ব ছিল, মানে ওই সবুজ রংটা বাদে? সবুজ রং ছাড়া? হ্যাঁ, সুটকেসটায় ব্লক দিয়ে লেখা ছিল KJ। যে ঠিক আছে, আজ দুপুরে আমরা যদি আপনার বাড়ি গিয়ে সুটকেসটা দেখি সেক্ষেত্রে আপনার কি কোনো আপত্তি আছে? আপত্তি কিসের থাকবে সত্যব্রত বাবু? আপনি আমার একটা অনুরোধেই এই কেসটার সমাধানের দায়িত্ব নিয়েছেন। তদন্তের কাজে আপনি যে কোনো দিন যে কোনো সময় আমার বাড়ি আসতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে দুপুরে দেখা হচ্ছে। হ্যাঁ, তাহলে এখন আসি সত্যব্রত বাবু। এই বলে অরূপবাবু আর অগ্নিজিৎবাবু চলে গেলেন। এবার আমি সত্যব্রতকে বললাম, কি বুঝলে? খুবই জটিল। তাহলে সমাধানের কি কোনো পথ নেই? তা তো আমি বলিনি, সমাধানের পথ আছে, কিন্তু এখনও সেটা গুপ্ত। যা বুঝতে পারছি এই কেসের সমাধানে অনেক কাঠখড় পোড়াতে হবে। তা করবেটা কি এখন? এখন প্রথমে জলখাবারে বংশীর হাতের তৈরি পরোটা আর কুমড়োর ছক্কা খাবো। তারপর দুপুরে ভাত, ডাল, আলু পটলের তরকারি আর মাছের ঝোল খেয়ে অগ্নিজিৎ বাবুর বাড়ি যাব। ঠিক আছে, তাহলে আমিও আজ উঠি, বুঝলে? এটা কি হচ্ছে রজত? কেন, আমি আবার কি করলাম? নতুন কেস পেয়েছি অনেক দিন পর, আর তুমি কি না এই কেসের মাঝেই আমাকে ছেড়ে চলে যাবে? যতদিন না কেসের সমাধান হচ্ছে তুমি শুধুমাত্র রাতের বেলায় নিজের বাড়িতে ঘুমোতে যাবে, আর বাদ বাকি সময় এই আমার গরিবখানাতেই তোমাকে থাকতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়। আচ্ছা, তুমি কি নিজের লেখা ছাড়া অন্য কোনো লেখকের লেখা পড়ো না? শার্লক হোমস কি আজ পর্যন্ত ওয়াটসনকে ছাড়া কোনো কেসের সমাধান নিজে নিজে একা একা করেছেন, নাকি ব্যোমকেশ বক্সী অজিতকে বাদ দিয়ে কোনো কেসের সমাধানে নেমেছেন? শার্লক হোমসের কাছে যেরকম ওয়াটসন, ব্যোমকেশ বক্সীর কাছে যেরকম অজিত, তেমনি এই সত্যব্রত মুখার্জির কাছে রজত। তাই রাত ব্যতীত তোমার আমার এই গরিবখানা থেকে কোথাও যাওয়া হবে। সত্যব্রতর এই অসম্ভব রকমের জোড়াজুড়ির কাছে আমায় শেষমেশ হার মানতেই হলো। তারপর মধ্যাহ্নভোজন সেরে আমরা বেরিয়ে পড়লাম অগ্নিজিৎবাবুর বাড়ির উদ্দেশ্যে। বড় রাস্তা থেকে ট্যাক্সি ধরে অগ্নিজিৎবাবুর বাড়ির ঠিকানা বলতেই ট্যাক্সি ড্রাইভার 20 মিনিটের মধ্যে আমাকে পৌঁছে দিলেন অগ্নিজিৎবাবুর বাড়ির একদম সামনে। এরপর আমরা বাড়ির ভেতর প্রবেশ করলাম। বাড়িটা বেশ পুরনো, জমিদার আমলের বাড়ি, কিন্তু অগ্নিজিৎবাবু এই বাড়িটাকে এত সুন্দরভাবে সংস্কার করিয়েছেন যে হঠাৎ দেখলে তার প্রাচীনত্বের কোনো প্রমাণই পাওয়া যায় না। কিন্তু আমি এই বাড়ির প্রাচীনত্বের প্রমাণ পেয়েছিলাম বাড়ির মূল ফটকের সামনের একটা জরাজীর্ণ ফলকের দ্বারা, যেখানে লেখা ছিল রায় বাহাদুর কৃষ্ণনারায়ণ দাশগুপ্ত। ঔপনিবেশিক আমলে জমিদাররা তাদের কাজের মাধ্যমে ব্রিটিশ সরকারকে খুশি করতে পারলে ব্রিটিশ সরকার জমিদারদের এই রায় বাহাদুর খেতাবটি দিতেন। মূলত ওই ফলকটা দেখেই আমি বুঝতে পারলাম যে দাশগুপ্ত পরিবারের খ্যাতি শুধু বর্তমানে নয়, অতীতেও ছিল।
এইসব কথাই মনের মধ্যে চিন্তা করছি, এমন সময় অগ্নিজিৎবাবু হঠাৎ এসে বললেন, আসুন আসুন সত্যব্রতবাবু, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনার বাড়ি তো কাছেই, কোনো অসুবিধা হয়নি আবার। আচ্ছা সত্যব্রতবাবু, তাহলে বলুন আপনি এবার কি করতে চান? সবার আগে আপনার কাকার ঘরটা দেখব। ঠিক আছে, চলুন আমার সাথে। সত্যব্রত এবং আমি অগ্নিজিৎবাবুকেই অনুসরণ করলাম। অগ্নিজিৎবাবু আমাদের যে ঘরটিতে নিয়ে গেলেন সেটি আকারে খুব একটা বড় নয়, আর এই ছোট্ট ঘরের প্রায় সম্পূর্ণটাই বিভিন্ন মূর্তি আর অয়েল পেন্টিংয়ে ঢাসা। অগ্নিজিৎবাবুর কাকার ঘরের এই রকম অবস্থা দেখে সত্যব্রত অগ্নিজিৎবাবুর উদ্দেশ্যে বলল, আপনার কাকার ঘরের এমন অবস্থা কেন? এই ঘরের এরকম অবস্থা আমার কাকাই করেছেন। আসলে কি বলুন তো, আমার কাকা খুব প্রতিভাবান ছিলেন। দেশ বিদেশ ঘুরে বেড়ানোর মাঝে যে কটা দিন বাড়িতে থাকতেন, সারাক্ষণ অয়েল পেন্টিং আর মূর্তি তৈরি নিয়েই ডুবে থাকতেন। এই যে এটাই দেখুন না। অগ্নিজিৎবাবু আমাদের একটি ছোট সোনালী রঙের গণেশের মূর্তি সামনে ধরে বললেন, এই মূর্তিটা আমার কাকাই বানিয়েছিলেন। আচ্ছা সত্যব্রতবাবু, বলুন তো, এই মূর্তিটাকে দেখে আপনার কি সোনার মূর্তি বলে মনে হচ্ছে না? হ্যাঁ, তেমনই তো লাগছে। কিন্তু জানেন, এটা কিন্তু সোনার মূর্তি নয়। কাকাই মূর্তিটি বানিয়েছিলেন মাটি দিয়েই। প্রথমে জানেন, আমরা ওই মূর্তিটিকে সোনার মূর্তি ভাবতাম। তারপর একদিন কাকাকে এই মূর্তি সম্পর্কে জিজ্ঞেস করাতে উনি বলেন যে এই মূর্তিটি উনি মাটি দিয়েই বানিয়েছেন, কিন্তু এই মূর্তিটি রং করার সময় উনি একটি বিশেষ ধরনের কেমিক্যাল মিশিয়েছিলেন, যাতে এই মূর্তিটি সোনার বলে মনে হয়। কেমিক্যাল মিশিয়েছিলেন মানে? এটাও কাকার একটা শখ বলতে পারেন। যেসব জায়গায় কাকা ঘুরতে যেতেন, সেই সব জায়গা থেকে ওখানকার স্থানীয় রং, তুলি, আঁকার সরঞ্জাম এবং মূর্তি তৈরির সরঞ্জাম কিনে আনতেন। ওই কেমিক্যালটাও উনি এনেছিলেন ভুটানের একটি গ্রাম থেকে। আচ্ছা, আমি কি কেমিক্যালগুলো একটু দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই আলমারিটা দেখছেন, এর ভেতরে এই কেমিক্যালগুলো রাখা আছে। 1 মিনিট। এই বলে অগ্নিজিৎবাবু পকেট থেকে একটা ছোট্ট চাবি বার করে আলমারির লক খুলে কেমিক্যালগুলো একে একে বের করে সত্যব্রত এবং আমার হাতে দিলেন। রসায়নে তো আমি বরাবরই কাঁচা ছিলাম, তাই কেমিক্যালগুলো দেখে কিছুই বুঝতে পারলাম না। কিন্তু সত্যব্রত বলল, কয়েকটা চেনা আর কয়েকটা অচেনা। সত্যি আপনার কাকার জ্ঞানের ভাণ্ডার ছিল অপরিসীম। চলুন তাহলে এবার বাড়ির সদস্যদের সাথে একটু কথা বলে আসি। বাবা ও কাকার পর এ বাড়ির সদস্য বলতে আমরা 3 জন। আমি, আমার স্ত্রী এবং আমার চাকর হরিশ। তা বেশ তো, তাহলে হরিশকে দিয়ে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দাঁড়ান, আমি এক্ষুনি ওকে ডেকে পাঠাচ্ছি। হরিশ, হরিশ! কিছুক্ষণ পর এক শীর্ণকায় লোক ঘরে প্রবেশ করল। লোকটার গায়ের রং ফ্যাকাশে, চুল উস্কো খুস্কো, মুখে খোঁচা খোঁচা দাড়ি, পরনে একটা ধূসর রঙের গেঞ্জি আর পায়জামা, গলায় একটা নীল রঙের গামছা। লোকটাকে দেখে নিতান্ত গোবেচারা প্রকৃতিরই মনে হয়, তবে লোকটার দৃষ্টি খুব তীক্ষ্ণ। এতটাই তীক্ষ্ণ যে খুন করতেও এর হাত কাঁপবে কিনা সে বিষয়ে সন্দেহ হয়। এবার অগ্নিজিৎবাবু বললেন, সত্যব্রতবাবু, এই হলো আমার চাকর হরিশ। আর হরিশ, ইনি হলেন স্বনামধন্য গোয়েন্দা সত্যব্রত মুখার্জি। সত্যব্রতর নাম শুনেই হরিশ কেমন যেন একটা থতমত খেয়ে গেল। তারপর দুবার ঢোক গিলে বলল, আমি কিছু করিনি বাবু, আমি কিছু জানি না। বিশ্বাস করুন বাবু, আমি কিচ্ছু জানি না, আমি কিছু করিনি। হরিশের এইরকম অবস্থা দেখে অগ্নিজিৎবাবু বললেন, হরিশ, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা কি কেউ কিছু বলেছি যে তুমি কিছু করেছ? তোমার ভয় পাওয়ার কিছু নেই। সত্যব্রতবাবু শুধু তোমায় কয়েকটা সামান্য প্রশ্ন করবেন, এর থেকে আর বেশি কিছু নয়। অগ্নিজিৎবাবুর আশ্বাসেও হরিশের ভয় তো কমল না, বরং সে আরো জোরে জোরে বলতে লাগলো, আমি কিছু করিনি বাবু, আমি কিছু জানি না। বিশ্বাস করুন বাবু, আমি কিচ্ছু করিনি, আমি কিছু জানি না। এবার সত্যব্রত বলল,
হরিশ, ভয় পাওয়ার কিছু নেই। তোমাকে আমি সামান্যই কয়েকটা প্রশ্ন করব। তাতে হরিশ ভয়ে থতমত খেয়ে বলল, কি কি প্রশ্ন করবেন আপনি? বেশি কিছু নয়, এই তোমার নাম কি, তুমি কোথায় থাকো, এইরকমই ছোটোখাটো 2-3টে প্রশ্ন। আশা করি এইসব প্রশ্নের উত্তর দিতে তোমার ভয় করবে না। ও, এই সব প্রশ্ন করবেন? না না, এতে আর আমার ভয় কিসের? করুন বাবু, করুন, কি প্রশ্ন করবেন করুন। এবার সত্যব্রত অগ্নিজিৎ বাবুকে চোখের ইশারায় বাইরে যেতে বলল। সত্যব্রতর ইশারা বুঝতে পেরে অগ্নিজিৎ বাবু বললেন, আপনি হরিশের সাথে কথা বলুন, আমি বাইরে অপেক্ষা করছি। এই বলে অগ্নিজিৎ বাবু বাইরে চলে গেলেন। সত্যব্রত এবার নির্দ্বিধায় হরিশের সাথে কথা বলতে শুরু করল। আচ্ছা হরিশ, সবার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি ভয় পাচ্ছিলে কেন? আগে বাবু, কর্তাবাবু বললেন না যে আপনি গোয়েন্দা, আর আমি তো সিনেমায় দেখেছি যারা গোয়েন্দা হয় তাদের কাছে বন্দুক থাকে। আমি ভয় পাচ্ছিলাম, ওই আমায় বন্দুক দিয়ে আপনি যদি আমায় গুলি করে দেন। কিন্তু আমি তোমায় গুলি করতে যাব কেন? তুমি তো কোনো অপরাধ করনি। আগে বাবু, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কি বুঝতে কি বুঝেছি। তা বাবু বলুন তো, আমার থেকে আর কি জানতে চান? সেই প্রসঙ্গেই এবার আসছি। তোমার পুরো নাম কি? আগে হরিশ বটকব্যাল। কতদিন ধরে তুমি এই বাড়িতে কাজ করছো? আগেই 7-8 মাস হবে। আগে এখানে আমার মামা কাজ করতেন, তারপর হঠাৎই একটা দুর্ঘটনায় তিনি মারা যাওয়াতে তার জায়গায় আমি কাজে ঢুকি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আগে আমার কোনো বাড়ি নেই বাবু, এই কর্তাদের বাড়িতে কাজ করি, আর তার বিনিময়ে দুবেলা খাবার আর এই আশ্রয়টুকু পেয়েছি। কেন, তুমি বেতন নাও না? বেতন আমার কিসের প্রয়োজন বলুন তো বাবু? 3 কুলে কেউ নেই, একা মানুষ, আমার এই দুবেলা দুমুঠো খেতে পেলেই হলো। আচ্ছা, অগ্নিজিৎ বাবু কেমন মানুষ? কর্তাবাবু তো আমার কাছে ভগবানের সমান, ওনার দয়াতেই তো খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে আছি। বেশ, তা অগ্নিজিৎ বাবুর বাবা কেমন মানুষ ছিলেন? বড় কর্তার তো কোনো তুলনাই হয় না, যেমন ভালো তেমনই দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন বড় কর্তা। কিন্তু বাজে স্বভাব বলতে একটাই ছিল, খাওয়া নিয়ে খুবই খুঁতখুঁতে ছিলেন উনি। প্রতিদিন দুপুরে কাতলা মাছের মুড়োটা ওনার পাতে না পড়লে উনি ভাতই খেতেন না। আচ্ছা, ওনার কাকা কেমন মানুষ ছিলেন? ছোট কর্তাও খুবই ভালো মানুষ ছিলেন, ওনার কারোর প্রতি কোনো রাগ ছিল না, কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করতেন না, যা রান্না করতাম তাই চুক্তি করে খেয়ে নিতেন, কোনো জ্বালা ছিল না ওনার। কিন্তু কেন জানি না এই কিছুদিন ধরে দেখছিলাম ছোট কর্তা সবসময় কেমন যেন একটা আতঙ্কে থাকতেন, কারোর সাথে কথা বলতেন না, সারাদিন নিজের ঘরেতেই বসে থাকতেন। আচ্ছা, অগ্নিজিৎ বাবুর স্ত্রী কেমন মানুষ? বৌদিমণি তো খুবই ভালো মানুষ, খুবই মিশুকে এবং নরম প্রকৃতির, আজ অব্দি কারোর সাথে একটা চেঁচিয়ে কথা পর্যন্ত বলেনি। আচ্ছা হরিশ, এবার তুমি আমাকে একটা কথা বলো, অগ্নিজিৎ বাবুর সাথে ওনার বাবার সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল, কোনো রকম কোনো সমস্যা ছিল না। সত্যি বলতে কি, বাবা আর ছেলের মধ্যে এত মিল ছিল যে দেখলেই প্রভু শ্রী রামচন্দ্র আর রাজা দশরথের কথা মনে পড়া যেত। কিন্তু এত মিলের মধ্যে একটাই অমিল ছিল যে বড় কর্তাবাবু আমিষ খেতেন আর কর্তাবাবু নিরামিষ। অবশ্য এখন যদিও কর্তাবাবু আমিষ খান। অগ্নিজিৎ বাবু কবে থেকে আমিষ খাওয়া শুরু করেছেন? বেশি দিন না, এই 5 মাস মতো। আচ্ছা, অগ্নিজিৎ বাবুর সাথে ওনার কাকার সম্পর্ক কীরকম ছিল? ভালোই ছিল, কাকা ভাইপোর মধ্যেও কোনো সমস্যা ছিল না। কিন্তু কিছুদিন ধরেই দেখছি কর্তাবাবুর কাকা কর্তাবাবুর ওপর রেগে থাকতেন। কর্তাবাবু তার কাকার সাথে কথা বলতে গেলেই তিনি কর্তাবাবুর ওপর ঠেকিয়ে উঠতেন। অগ্নিজিৎ বাবুর স্ত্রীর সাথে ওনার বাবা আর কাকার কীরকম সম্পর্ক ছিল? ভালোই, কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে, তুমি এবার আসতে পারো। ঠিক আছে বাবু। এই বলে হরিশ একটা হিন্দি গানের সুর গুনগুন করতে করতে বেরিয়ে গেল। হরিশের চলে যাওয়ার কিছুক্ষণ পরেই অগ্নিজিৎ বাবু ঘরে এসে প্রবেশ করলেন। এবার সত্যব্রত অগ্নিজিৎ বাবুর উদ্দেশ্যে বলল, অগ্নিজিৎ বাবু, এবার আপনার স্ত্রীর সাথে একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, দাঁড়ান,
আমি এক্ষুনি ওকে ডেকে পাঠাচ্ছি। হরিশ, হরিশ, আগে কর্তাবাবু। তোর বৌদিমণিকে একবার এই ঘরে পাঠিয়ে দে তো। ঠিক আছে কর্তাবাবু। কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করলেন এক ভদ্র মহিলা। অবশ্য মহিলা না বলে যুবতী বলাটাই বেশি শ্রেয় হবে, কারণ এনার বয়স আন্দাজ 22 কি 23-এর বেশি হবে না। দেহের নিটোল গড়ন, গায়ের রং ফর্সা, মুখে লাবণ্যের ছাপ আর একটা মিষ্টি হাসি সর্বদাই লেগে রয়েছে। পরনে গোলাপি রঙের শাড়ি, চুল টান টান করে বাঁধা। এবার অগ্নিজিৎবাবু বললেন, সত্যব্রতবাবু, ইনি হলেন আমার স্ত্রী বন্দনা, আর বন্দনা ইনি হলেন সত্যব্রত মুখার্জি। আমাদের পরিবারের কেসটা সম্পর্কে তদন্ত ইনিই করছেন। তদন্তের স্বার্থে ইনি তোমায় কয়েকটা প্রশ্ন করতে চান। অগ্নিজিৎবাবুর এই কথা শুনে বন্দনা দেবী মুখ গম্ভীর করে বললেন, কেন, এনারা কি আমাকেও সন্দেহ করছেন নাকি? বন্দনা দেবীর এই কথা শুনে সত্যব্রত বলল, না না বন্দনা দেবী, আপনাকে সন্দেহ করছি না। আসলে গোয়েন্দাদের কাজই হলো আগে সবটা জানা আর তারপরেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো। আমি আপনাকে নিতান্তই কয়েকটা সামান্য প্রশ্নই করব। আশা করি এতে আপনার কোনো আপত্তি নেই। আপত্তি থাকলেও কি আপনারা সেটা শুনবেন? আপনারা তো প্রশ্ন করবেন, তাই আর আপত্তি করে করবোটা কি? করুন, কি প্রশ্ন করতে চান করুন। তখন অগ্নিজিৎবাবু বললেন, আহ বন্দনা, এভাবে কথা বলো না। সত্যব্রতবাবু, আপনার যা প্রশ্ন করার আপনি করুন, আমি বাইরে অপেক্ষা করছি। এই বলে অগ্নিজিৎবাবু আবার বাইরে চলে গেলেন। সত্যব্রত এবার বন্দনা দেবীর উদ্দেশ্যে বলল, আচ্ছা বন্দনা দেবী, আপনার পুরো নাম কি? প্রশ্নটা শুনে বন্দনা দেবী একবার সত্যব্রতকে এবং একবার আমাকে আপাদমস্তক দেখে উত্তর দিলেন, আচ্ছা, আপনাদের কাছে অগ্নিজিৎবাবু আমার পরিচয়টা কি দিলেন? ওনার স্ত্রী। তাহলে আমার পুরো নামটা কি হওয়া উচিত সত্যব্রতবাবু? বন্দনা দেবীর মুখ থেকে উত্তরের বদলে পাল্টা প্রশ্ন শুনে সত্যব্রত একটু হকচকিয়ে গেল। সত্যব্রতকে হকচকাতে আমি আবার দেখলাম অনেক দিন পর। তারপর বলল, বন্দনা দেবী, আমি জানি আপনি বন্দনা দাশগুপ্ত, কিন্তু যেহেতু এখন আমার আর আপনার মধ্যে একটা প্রশ্ন উত্তর পর্ব চলছে, তাই আমার কাজ হচ্ছে প্রশ্ন করা আর আপনার কাজ হচ্ছে প্রশ্নগুলোর ঠিক ঠিক উত্তর দেওয়া। আশা করি এবার আপনি বুঝতে পেরেছেন। তাহলে চলুন আবার প্রথম থেকে শুরু করছি। আপনার পুরো নাম? বন্দনা দেবী এবার ক্রুদ্ধ চোখে সত্যব্রতর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উত্তর দিলেন, বন্দনা দাশগুপ্ত। বিয়ের আগে আপনার পুরো নাম কি ছিল? বন্দনা পাল। আপনার বাবা আর মায়ের নাম? আমার বাবার নাম সুরেশ পাল এবং মায়ের নাম ইন্দু পাল। আচ্ছা, আপনার বাবা কি করতেন? অগ্নিজিৎবাবুর বাবার অধীনে কাজ করতেন। বন্দনা দেবী, আপনারা এর আগে থাকতেন কোথায়? আমাদের কোনো নিজস্ব বাড়ি ছিল না, তাই অগ্নিজিৎবাবুর বাবা মানে আমার শ্বশুর মশাই আমাদের এই নিচের তলায় থাকতে দিয়েছিলেন। আপনি কি ছোটবেলা থেকেই এই বাড়িতেই থাকতেন? যবে থেকে জন্ম হয়েছে সেই দিন থেকেই আমি এই বাড়িতেই থাকি। আপনাদের বিয়ে হয়েছে কতদিন আগে? 2 বছর। আচ্ছা, আপনার স্বামী মানে অগ্নিজিৎ বাবু, উনি কেমন মানুষ? মন্দ বলবো না, কিন্তু মানুষটা খুবই স্বার্থপর। এ কথা কেন বলছেন? এর কোনো সদুত্তর আমার কাছে নেই। আমি আপনাকে একটাই কথা বলতে পারি, যে সময় এলে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি এমন কথা কেন বলছি। আচ্ছা, আপনার শ্বশুর মশাই এবং কাকা শ্বশুর কেমন মানুষ ছিলেন? দুজনের মধ্যে কেউই মন্দ ছিলেন না। আমার শ্বশুরমশাই ছিলেন মাটির মানুষ, আর কাকা শ্বশুরও ঠিক তেমনটাই ছিলেন। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলেন, আপনি কি এই 4-5 মাসে অগ্নিজিৎ বাবুর হাবভাবে কোনো পরিবর্তন দেখেছেন? তেমন কিছু খেয়াল করিনি, কিন্তু 5 মাস হলো উনি আমিষ খেতে শুরু করেছেন। কেন?
উনি এর আগে আমিষ খেতেন না? না, একদমই নয়। আমিষ খাবার খাবার তো দূরের কথা, আমিষের গন্ধই সহ্য করতে পারতো না। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। নমস্কার। সত্যব্রতর এই কথা শুনে বন্দনা দেবী মুখ গম্ভীর করে চলে গেলেন। বন্দনা দেবীর যাওয়ার পর ঘরে প্রবেশ করলেন আবার অগ্নিজিৎবাবু। মুখে অল্প চিন্তার ভাব নিয়ে এবার উনি সত্যব্রতকে জিজ্ঞাসা করলেন, তা সত্যব্রতবাবু কি বুঝতে পারলেন? এখনো কিছু বুঝতে পারিনি, কিন্তু আশা করছি খুব শীঘ্রই বুঝতে পারবো। তা এবার কি একবার ওই সবুজ সুটকেসটাকে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে বসুন, আমি নিয়ে আসছি। এই বলে অগ্নিজিৎবাবু ঘরের বাইরে বেরিয়ে গেলেন। তারপর মিনিট 5 পর হাতে একটা সবুজ সুটকেস নিয়ে আবার ঘরে প্রবেশ করলেন। তারপর আমাদের উদ্দেশ্যে বললেন, এই হচ্ছে সুটকেস। সত্যব্রত অভিজিৎবাবুর হাত থেকে সুটকেসটা নিয়ে নেড়ে ছেড়ে দেখল। তারপর দু একবার এই কে যে লেখাটার উপর হাত দিয়ে ঠোকাঠুকি করে সুটকেসটাকে নিচে নামিয়ে রাখল। তারপর অগ্নিজিৎবাবুর উদ্দেশ্যে বলল, আপনার যদি আপত্তি না থাকে আমি কি সুটকেসটা বাড়ি নিয়ে যেতে পারি? এতে আবার আপত্তি কিসের সত্যব্রতবাবু? নিয়ে যান, কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর হ্যাঁ, দরকার পড়লে একবার দুবার হয়তো আপনাকে আমার পরীক্ষানাতে আসতে হতে পারে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শুধু যখন দরকার পড়বে আমাকে একটা ফোন করে নেবেন, আমি হাজির হয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা আজ আসছি। আশা করছি শীঘ্রই এই কেসের একটা কিনারা আমি করতে পারবে। এই বলে সত্যব্রত আর আমি অগ্নিজিৎবাবুদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়লাম। রাস্তার ট্যাক্সির অপেক্ষায় দাঁড়িয়ে আছি, এমন সময় আমি সত্যব্রতকে জিজ্ঞাসা করলাম, কি বুঝলে তাহলে? দেয়ালের যেমন কান আছে, রাস্তারও কিন্তু তেমন চোখ আছে, বুঝলে রজব? এসব কথা এখানে নয়, যা হবে সব বাড়ি দিয়ে। আমি বুঝতে পারলাম সত্যব্রত অনুভব করছে যে কেউ আমাদের পিছু নিয়েছে, তাই ও কোনো কথা খুলে বলতে চায় না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা একটা ট্যাক্সি পেলাম। বাড়ি এসে যখন পৌঁছলাম তখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধে 7:30। সত্যব্রত বংশীকে চা করতে বলে পা ছড়িয়ে মাটিতেই বসে পড়ল। তারপর আমার উদ্দেশ্যে বলল, বুঝলে রজত, বয়সটা যে হচ্ছে এবার বুঝতে পারছি। আজকে একটুখানি হাঁটাহাঁটি করতেই পাটা পুরো ব্যথা হয়ে। তুমি তোমার পায়ের ব্যথার প্রসঙ্গ পরে আমাকে শোনাবে, আগে বলো কেসটা সম্পর্কে কি বুঝলে? সন্দেহের খাতায় 3 জনেই থাকছে। কোন 3 জন? হরিশ, বন্দনা এবং এবং অগ্নিজিৎ। কি বলছো তুমি? অগ্নিজিৎবাবু নিজেই? কেন নয় রজত? দেখো, অগ্নিজিৎবাবু কিন্তু 5 মাস আগে কিডন্যাপ হয়েছিলেন, আর ঠিক 5 মাস আগে থেকেই উনি নিরামিষ বাদ দিয়ে আমিষ ধরে। এই কথাটা শুনে তোমার কি কোনো খটকা লাগছে না? এতে খটকার কি আছে? নিরামিষ খেয়ে খেয়ে মুখ বিস্বাদ হয়ে গিয়েছিল, তা উনি আবার আমিষ খাওয়া শুরু করেছেন। না রজত, না। তুমি ব্যাপারটাকে যতটা সোজা ভাবছো, ব্যাপারটা ততটা সহজ নয়। কোনো আমিষ খাওয়া মানুষ আমিষ ছেড়ে নিরামিষ খাওয়া শুরু করতে পারেন, কিন্তু কোনো নিরামিষাশী মানুষ নিরামিষ ছেড়ে আমিষ খাওয়া কখনোই ধরতে পারে না। কারণ আমিষ খাবারে যে উগ্র গন্ধটা হয় সেটা নিরামিষাশী মানুষ সহ্য করতে পারে না। তাহলে এবার কি করণীয় তোমার? করণীয় একটা কাজই, অরূপবাবুকে দিয়ে হরিশ সম্পর্কে তথ্য জোগাড় করতে হবে। আর তোমাকে আর আমাকে অগ্নিজিৎবাবু এবং বন্দনা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। শুধু হরিশের তথ্য কেন অরূপবাবুকে দেবে? দিলে 3 জনেরটাই দাও। না, সেটা করা ভুল হবে, কারণ অগ্নিজিৎবাবুকে কিন্তু অরূপবাবুই আমাদের কাছে নিয়ে এসেছিলেন। এবার যদি অরূপবাবু জানতে পারেন যে আমরা অগ্নিজিৎবাবু এবং ওনার স্ত্রী বন্দনা দেবীকে সন্দেহ করছি, তাহলে হতেও পারে যে অরূপবাবু অগ্নিজিৎবাবুকে কথাটা বলে দিলেন। অগ্নিজিৎবাবু বা ওনার স্ত্রী বন্দনা দেবী যদি এই কেসের
মূল চক্রী হন তাহলে তারা সাবধান হয়ে যাবে, এবং আমরা যে পরিকল্পনাটা করেছি সেটা মাঠে মারা যায়। এই জন্যই শুধুমাত্র অরূপবাবুকে দিয়ে হরিশ সংক্রান্ত তথ্য জোগাড় করতে হবে, আর আমাদের দুজনকে সংগ্রহ করতে হবে বন্দনা এবং অগ্নিজিৎ সংক্রান্ত তথ্য। কেসটা খুব জটিল, বুঝলে রজত, সমাধান করতে সময় লাগবে। চলো এখন আর এত মাথা না ঘামিয়ে আগে চা খাই, তারপরে রাতে বসে পরিকল্পনা করা যাবে যে কাল থেকে আমাদের কোথায় কোথায় যেতে হবে, ঠিক আছে? সত্যব্রতর কথা শুনে আমি যা বুঝলাম, কেসটা সম্পর্কে ওর আগ্রহ প্রচণ্ড বেড়ে গেছে। আর যতদিন না ওই কেসটা সমাধান করছে ততদিন রাতে আর ওর ঘুম হবে না। পরবর্তী 5 দিন অগ্নিজিৎবাবু হরিশ এবং বন্দনা দেবী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে করতেই কেটে গেল। যেহেতু আমরা কাজ ভাগ করে নিয়েছিলাম, তাই এই তথ্য সংগ্রহের পর্বটা 5 দিনে মিটে গেল। নইলে আমার আশা ছিল কমসে কম 2 সপ্তাহ তো লাগবেই এই কাজ সম্পন্ন করতে। যাই হোক, অগ্নিজিৎবাবু, হরিশ এবং বন্দনা দেবী সম্পর্কে আমরা 3 জন, মানে আমি, সত্যব্রত আর অরূপবাবু, যা যা তথ্য সংগ্রহ করতে পেরেছিলাম তার একটা সংক্ষিপ্ত রূপ নিচে আপনাদের সুবিধার জন্য ব্যক্ত করলাম। প্রথমে অগ্নিজিৎ সম্পর্কে আসি। অগ্নিজিৎবাবু সম্পর্কে তথ্য সংগ্রহ করার দায়িত্ব নিয়েছিল সত্যব্রত। এই 5 দিনে সত্যব্রত অগ্নিজিৎবাবুর প্রায় জীবনের সম্পূর্ণ ইতিহাসখানাই সংগ্রহ করতে পেরেছিল। সত্যব্রত যে জানতে পেরেছিল তা হলো খানিকটা এইরকম। অগ্নিজিৎবাবু ছোটবেলা থেকেই খুব আদরে মানুষ হয়েছিলেন, আর এই অতিরিক্ত আদরই ওনাকে ধীরে ধীরে জুয়ার নেশায় ডুবিয়ে দিয়েছিল। জুয়া খেলে অনেক টাকাই নষ্ট করেছিলেন উনি। ছেলের এইরকম অবনতি দেখে ইন্দ্রজিৎবাবু তার সমস্ত টাকা এবং সম্পত্তি বন্দনা দেবীর নামে করে দিয়েছিলেন। যখন ইন্দ্রজিৎবাবু এই সিদ্ধান্ত নিলেন, তখন অবশ্য বন্দনা দেবী আর অগ্নিজিতের বিয়ে হয়নি, কিন্তু ধীরে ধীরে নিজেকে বদলে নিয়ে অগ্নিজিৎবাবু ইন্দ্রজিৎবাবুর কাছে বন্দনা দেবীকে বিয়ে করবার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু বন্দনা দেবীর বাবা জুয়ারি অগ্নিজিৎবাবুর সাথে বন্দনা দেবীর বিয়ে দিতে আগ্রহী ছিলেন না। তাও ইন্দ্রজিৎবাবুর অনুরোধে শেষমেশ উনি বন্দনা দেবীর সাথে অগ্নিজিতের বিয়েতে সম্মত হন। আর এই বিয়ের ঠিক 1 বছরের মাথাতেই বন্দনা দেবীর বাবা মারা যান। এই ঘটনা বাদেও অগ্নিজিৎবাবুর বিভিন্ন ক্লায়েন্টদের কাছ থেকে জানা যায় যে অগ্নিজিৎবাবু সম্পূর্ণ নিরামিষাশী ছিলেন। সুতরাং যা বোঝা যাচ্ছে, অগ্নিজিৎবাবুর নাম আমাদের সন্দেহের খাতায় থেকেই যাচ্ছে। এইবার আসা যাক বন্দনা দেবীর প্রসঙ্গে। বন্দনা দেবী সম্পর্কে তথ্য সংগ্রহ করার দায়িত্বে ছিলাম আমি, আর এই তথ্য সংগ্রহ করতে গিয়েই আমি বুঝলাম যে সত্যব্রত বন্দনা দেবীকে যা যা প্রশ্ন করেছিল, বন্দনা দেবী কিন্তু সেই সমস্ত প্রশ্নেরই সঠিক এবং নির্ভেজাল উত্তর দিয়েছিলেন। এছাড়াও যে 2-1টা তথ্য ওনার সম্পর্কে জানতে পারলাম, তা হলো বন্দনা দেবী খুবই মেধাবী ছাত্রী ছিলেন এবং ছোটবেলা থেকেই উনি অগ্নিজিৎবাবুকে পছন্দও করতেন। তাই অগ্নিজিৎবাবুর কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার পর উনি আর আপত্তি করেন। কিন্তু ওনার বাবা যখন এই বিয়েতে রাজি হননি, তখন উনি পালিয়ে গিয়েও বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সত্যব্রতকে এই সমস্ত তথ্য জানানোর পর ও বলল, তথ্যগুলো জেনে তো যা মনে হচ্ছে বন্দনা দেবী খুব একটা ক্ষতিকারক নয়, কিন্তু যতক্ষণ না কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ সবাইকেই সন্দেহের খাতায় রাখতে হবে। সবশেষে আসা যাক হরিশের প্রসঙ্গে। হরিশের সম্পর্কে তথ্য সংগ্রহ করার দায়িত্ব ছিল অরূপবাবুর ওপর। হরিশ সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করে অরূপবাবু আমাদের যা জানালেন তা ছিল কিছুটা এইরকম। হরিশ ছেলে হিসেবে ভালো, কিন্তু বদ সঙ্গের দোষে 2-3 বার জেল খেটেছে। যদিও কেসগুলো খুবই ছোটোখাটো আর ওই নিতান্ত পকেটমারি বা ছিনতাই গোছের। যতবার জেলে গেছে ততবারই জেলে ভালো ব্যবহারের জন্য প্রত্যেকবারই ওর সাজা কমে গেছে। হরিশ ভালো হতে চায়, কিন্তু কেউ ওকে ভালো হওয়ার সুযোগ দেয়। শেষমেশ অগ্নিজিৎবাবুর বাড়িতে কাজ পেয়েও সত্যিই ভালো হয়ে গেছে। তবে হরিশের মদ আর গাঁজার নেশা আছে।
তথ্যগুলো ভালো করে বিশ্লেষণ করে যা বুঝতে পারছি, এই তিনজনের সাথেই এই কেসটার একটা গভীর সম্পর্ক লুকিয়ে আছে, কিন্তু সেরকম কোনো প্রমাণ না পাওয়ায় আমি বুঝতে পারছি না। কিন্তু আমি এইটুকু নিশ্চিত এই কেসের সাথে এই তিনজন জড়িয়ে আছে। বুঝলে রজত, মনে হয় এই কেসের সমাধানের জন্য আমায় একবার ছত্তিশগড় যেতেই হবে। ছত্তিশগড়? ছত্তিশগড় কেন যাবে তুমি? রজত, আমার মন বলছে এই কেসটার সূত্রপাত হয়েছিল ছত্তিশগড়েই। কেন? এমনটা কেন মনে হচ্ছে তোমার? ভাবো রজত, ভাবো। হরিশ এবং বন্দনা দেবী কিন্তু বলেছিলেন যে 5 মাস আগে থেকে অগ্নিজিৎবাবু নিরামিষ ছেড়ে আমিষ খেতে শুরু করেন, আর ঠিক 5 মাস আগেই অগ্নিজিৎবাবু কিডন্যাপ হয়েছিলেন ছত্তিশগড়ে। তাই আমার মনে হচ্ছে এই কেসের সমাধান ছত্তিশগড়েই লুকিয়ে রয়েছে। শেষমেশ সত্যব্রত ঠিক করল যে ও পরশুদিন ছত্তিশগড়ের উদ্দেশ্যে রওনা দেবে। ঠিক হলো, সত্যব্রত দমদম বিমানবন্দর পর্যন্ত গাড়িতে যাবে, তারপর দমদম বিমানবন্দর থেকে ফ্লাইট ধরে যাবে রায়পুর, তারপর রায়পুরে নেমে গাড়ি করে ওর গন্তব্যে পৌঁছবে। সমস্ত পরিকল্পনা ঠিক করার পর সত্যব্রত আমাকে বলল, রজত, যতদিন আমি ছত্তিশগড়ে থাকবো ততদিন কিন্তু অগ্নিজিৎবাবু, হরিশ ও বন্দনা দেবীর ওপর নজর তোমাকেই রাখতে হবে। তুমি খেয়াল রেখো, যতদিন না আমি ফিরছি ততদিন যেন কেউ শহরের বাইরে না যায়। তুমি পারবে তো বন্ধু? তুমি চিন্তা করো না সত্য, আমি পারব। অবশেষে সত্যব্রতর ছত্তিশগড় রওনা দেওয়ার দিন এসে পড়ল। গাড়িতে ওঠার আগে সত্যব্রত বলল, যা বলেছি সেটা মনে আছে তো? সত্য সত্য সত্য, তুমি কোনো চিন্তা করো না, আমি এই দিকটা একদম দেখে রাখব। আর তা যদি না পারি তাহলে তোমার সহচরগিরি একদিন তো বৃথাই করলাম। এবার সত্যব্রত গাড়িতে উঠে বসল। গাড়ি রওনা দিল দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে। ঠিক মিনিট 5 পর আমার মোবাইলটা হঠাৎ করে বেজে উঠল। ফোনটা ধরে হ্যালো বলার সাথে সাথেই অপর দিকের মানুষটি উত্তর দিলেন, নমস্কার রজতবাবু, আমি অগ্নিজিৎ বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি, সত্যব্রতবাবুকে ফোন করছি, কিন্তু উনি ফোন ধরছেন না। ওনার শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সত্যব্রত ভালো আছে। তাহলে উনি ফোনটা ধরছেন না কেন? আসলে আপনার কাছে সত্যব্রতর যে নম্বরটা আছে সেটা ওর বাড়ির নম্বর। তা সত্যব্রত তো মোবাইল ফোন ব্যবহার করে না, আর সত্যব্রত এই মুহূর্তে বাড়িতেও নেই, আর ওর চাকর বংশীও কোথাও একটা বেরিয়েছে। সম্ভবত সেই কারণেই ফোনটা কেউ ধরছে না। সত্যব্রতবাবু বাড়ি নেই? তা কোথায় গেছেন উনি? ও তো আজ ছত্তিশগড় গেল। ছত্তিশগড়? তা উনি ছত্তিশগড় যাচ্ছেন কেন? না, আসলে সত্যব্রতর ছত্তিশগড় যাওয়াটা এই কেসটার জন্যেই, কারণ ওর মনে হচ্ছে যে ছত্তিশগড়ে হয়তো এই কেস সংক্রান্ত কোনো নতুন তথ্যপত্র পেতে পারে, তাই যাচ্ছে আর কি। ও, তা বেশ বেশ, ঠিক আছে রজতবাবু, আমি তাহলে ফোনটা এখন রাখি। নমস্কার। এই বলে অগ্নিজিৎবাবু ফোনটা কেটে দিলেন। এবার আমি আমার নিজের বাড়িতে ফিরে এলাম। তারপর ফ্রেশ হয়ে সবেমাত্র একটা বই পড়তে শুরু করেছি, এমন সময় আমার মোবাইলটা বেজে উঠল। আবার কি? ফোনটা ধরার পর অপর দিকের মানুষটি বললেন, আপনি কি রজত সেনগুপ্ত বলছেন? হ্যাঁ বলছি। আসলে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, আর এই দুর্ঘটনায় সত্যব্রত বাবু খুব বাজেভাবে আহত হয়েছেন। সত্যব্রত বাবুর পকেটে একটা ডায়েরি ছিল যেটায় আপনার নম্বরটা লেখা ছিল। ওখান থেকেই আপনার নম্বরটা নিয়ে আপনাকে ফোন করে আমি খবরটা দিচ্ছি। আমরা এখানকার স্থানীয় লোকেরা ওনাকে সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। মাথায় আমার আকাশ ভেঙে পড়ল। যে মানুষটাকে সকালবেলাতেও দেখলাম জীবিত জ্যান্ত, তার হঠাৎ করে দুর্ঘটনা। আর একটুও সময় ব্যয় না করে আমি পৌঁছে গেলাম সিটি হসপিটালে। রিসেপশনে গিয়ে সত্যব্রতর সম্পর্কে খোঁজ করতেই রিসেপশনিস্ট আমাকে রুম নাম্বার 3-এ যেতে বললেন। রুম নাম্বার 3-এ গিয়ে দেখলাম সত্যব্রতর সবেমাত্র জ্ঞান ফিরেছে, আর ওর বাঁ হাতে প্লাস্টার। হঠাৎ করে রুমে আমাকে দেখে
সত্যব্রত বলল, আরে রজত, ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে এসো। সত্যব্রতর কাছে গিয়ে আমি বললাম, কি থেকে কি হয়ে গেল বলো তো? কিছু করার নেই বন্ধু, ভাগ্যে যা আছে সেটাই তো হবে। কিন্তু একটাই দুঃখ, বুঝলে, যদি ছত্তিশগড় যেতে পারতাম তাহলে কেসের সমাধানটা খুব শীঘ্রই হয়ে যেত। কেসের চিন্তা পরে হবে, কেসের চিন্তা পরে হবে, আগে তুমি সুস্থ হও তো। না রজত, দায়িত্ব যখন নিয়েছি তখন সেটা পালন তো আমাকেই করতে হবে। আর অগ্নিজিৎ বাবুও তো জানতেন না যে আমি ছত্তিশগড় যাচ্ছি। রজত, এক কাজ করো, তুমি অগ্নিজিৎ বাবুকে ফোন করে বলো যে আমি একটা বিশেষ কাজে যাচ্ছিলাম, আর সেখানে যাওয়ার পথে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে, তাই আমি কিছুদিন এই কেসের ক্ষেত্রে সময় দিতে পারবো না। সে নয় আমি বলে দেব, কিন্তু আজ সকালে অগ্নিজিৎবাবু তো ফোন করেছিলেন, আর আমি তখন ওনাকে বললাম যে তুমি ছত্তিশগড় যাচ্ছ। অগ্নিজিৎ বাবু তোমায় ফোন করেছিলেন? হ্যাঁ, তুমি বেরোনোর ওই কত মিনিট 5 পর উনি আমাকে ফোন করলেন, আর তখন কথায় কথায় আমি ওনাকে বললাম যে তুমি এই কেসের ব্যাপারে তদন্ত করবার জন্য ছত্তিশগড় যাচ্ছ। উফ রজত, তুমি অনেক বড় একটা ভুল করে ফেলেছ। কেন, কি হয়েছে? যারা আমাদের সন্দেহের খাতায় আছে তাদের কখনো আমাদের পরিকল্পনা সম্পর্কে বলতে নেই, আর তুমি সেই ভুলটাই করলে। এই বলে সত্যব্রত নিজের চোখ বুজে কোনো এক অজানা গভীর চিন্তায় ডুবে গেল। নিজের ভুলের কথা মনে করে আমিও লজ্জিত হলাম। কিছুক্ষণ পর আবার সত্যব্রত চোখ মেলে বলল, অবশ্য তোমার এই ভুলটায় একটা লাভ হয়েছে। তাহলে আমার সন্দেহ ঠিক, ছত্তিশগড়ের এই কিডন্যাপিংয়ের ঘটনার পর থেকেই এই কেসটার সূত্রপাত হয়েছে। রজত, মোবাইল ফোনটা সঙ্গে এনেছ? হ্যাঁ, নিয়ে এসেছি। তোমার মোবাইল ফোনটা আমায় দিয়ে তুমি একটু বাইরে যাও তো। এই কেসটার সমাধান আমি করেই ছাড়ব। আর একটুও কথা না বাড়িয়ে আমার ফোনটা সত্যব্রতর হাতে দিয়ে আমি বেরিয়ে এলাম। আধ ঘন্টা পর এক নার্স মারফত সত্যব্রত আমাকে আবার রুম নম্বর 3 ডেকে পাঠালো। এবার আমি ঘরে প্রবেশ করতেই সত্যব্রত বলল, বন্ধু, কেসের সমাধান কালই হয়ে যাবে, বুঝলে? কি করে? আগামীকাল আসুক, তখনই নয় তুমি বুঝতে পারবে। তুমি শুধু এখন একটা কাজ করো, অগ্নিজিৎ বাবুকে ফোন করে জানাও যে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে, আমি হসপিটালে ভর্তি, আর 2 মাস আমি হসপিটালেই থাকবো, তাই আমি ওনার কেসটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। সত্যব্রতর কথা মতো আমি অগ্নিজিৎবাবুকে ফোন করে সত্যব্রতর দুর্ঘটনার কথাটা জানালাম। কথাটা শুনে অত্যন্ত হতাশার সাথে অগ্নিজিৎবাবু বললেন, খুব বাজে হলো এটা ওনার সাথে। আমি সময় করে 3-4 দিনের মধ্যেই একবার ওনার সাথে দেখা করতে যাব। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সত্যব্রতবাবু খুব শীঘ্রই সেরে ওঠেন। তারপর উনি ফোনটা কেটে দিলেন। এবার সত্যব্রত আমাকে বলল, কাল সকালেই এরা আমায় এখান থেকে ছেড়ে দেবে। তুমি একটা কাজ করো, কাল সকালে অরূপবাবুকে সঙ্গে করে নিয়ে একবার আমার কাছে এসো, ওনার সাথে আমার কিছু দরকারি কথা আছে। পরের দিন সকালে আমি এবং অরূপবাবু হসপিটালে গেলাম। গিয়ে দেখি সত্যব্রত রুম নম্বর 3 তৈরি হয়েই বসে আছে। এবার সত্যব্রত অরূপবাবুর উদ্দেশ্যে বলল, অরূপবাবু, কাল ফোনেতে আপনাকে যা বললাম সব তৈরি আছে তো? আপনি কোনো চিন্তা করবেন না সত্যব্রতবাবু, আপনার কথা মতো সব তৈরি আছে। আপনি যখনই আমায় বলবেন আমি তখনই ওকে হাজির করব। ঠিক আছে, তাহলে চলুন এবার অগ্নিজিৎবাবুর বাড়িতে যাওয়া যাক। সত্যব্রত এবং অরূপবাবুর কোনো কথাই বুঝতে না পেরে আমি সত্যব্রতকে জিজ্ঞাসা করলাম, এখন অগ্নিজিৎবাবুর বাড়ি যাবে কেন? এখনই এই কেসের সমাধান ঘটবে তাই। মানে তুমি কি কেসের সমাধান করে ফেলেছ? হ্যাঁ, কেসের সমাধান হয়ে গেছে, এবার অপরাধীদের শাস্তি দেওয়ার পালা। তাহলে চলো যাওয়া যাক অগ্নিজিৎবাবুর বাড়ি। হসপিটাল থেকে বেরিয়ে অরূপবাবুর গাড়ি করে আমরা পৌঁছলাম অগ্নিজিৎবাবুদের বাড়ি। বাড়ির মূল দরজা দিয়ে আমাদের প্রবেশ করতে দেখে অগ্নিজিৎবাবু বাইরে বেরিয়ে এসে বললেন, আরে সত্যব্রতবাবু, আপনি ঠিক আছেন? কেন,
ঠিক না থাকার আশা করছিলেন নাকি? কি যে বলেন সত্যব্রত বাবু, আসলে কাল ব্রজতবাবু আমায় ফোন করে জানালেন তো যে আপনি 2 মাস হসপিটালে থাকবেন, সেই জন্যই আমি প্রশ্নটা করলাম আর কি। চলুন ভেতরে, চলুন ভেতরে গিয়েই না হয় কথা হবে। না, আজ আর ভেতরে ঢুকবো না, বরং আপনি একটা কাজ করুন, আপনার স্ত্রী এবং হরিশকে এখানে ডেকে নিন। যা কথা হওয়ার এখানেই হবে। ঠিক আছে, আমি এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই বন্দনা দেবী এবং হরিশও এসে হাজির হল। তারপর সত্যব্রত বলল, অগ্নিজিৎ বাবু, আপনার এই কেসের সমাধান আমি করে ফেলেছি। কি বলছেন? কেসের সমাধান হয়ে গেছে? হ্যাঁ, কেসের সমাধান আমি করে ফেলেছি, আর অপরাধী কে বা কারা সেটাও আমি জানি। তাহলে তাড়াতাড়ি বলুন সত্যব্রত বাবু, আমার বাবা এবং কাকাকে কে খুন করেছে? এত তারা কিসের? বলছি, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, কি প্রশ্ন বলুন। আচ্ছা, আপনাকে অগ্নিজিৎ বলবো নাকি রাজেশ পণ্ডিত, কোনটা? রাজেশ পণ্ডিত? কে রাজেশ পণ্ডিত? কেন, আপনি? মানেটা কি? আপনি কি বলতে চাইছেন? মানেটা তো খুব পরিষ্কার রাজেশবাবু, আপনি তো পুনের গ্যাংস্টার দল দ্য কিংস অফ চোকার দলের প্রধান, তাই না? এসব কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? উল্টোপাল্টা কথা তো আমি বলছি না রাজেশবাবু, আসলে অগ্নিজিৎবাবু 5 মাস আগে মারা গেছেন, আর যেহেতু আপনাকে দেখতে হুবহু অগ্নিজিৎবাবুর মতো, তাই 5 মাস ধরে আপনি এনার বাড়িতে অগ্নিজিৎবাবু সেজেই রয়েছেন। এবার আমি অগ্নিজিৎবাবু ওরফে রাজেশবাবুর মুখে ভয় এবং রাগের একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেলাম। উনি গম্ভীর কণ্ঠে সত্যব্রতর উদ্দেশ্যে বললেন, আপনি যা বলছেন সেটা প্রমাণ করতে পারবেন তো? বলুন, প্রমাণ করতে পারবেন? প্রমাণ ছাড়া সত্যব্রত মুখার্জি কখনো কথা বলে না রাজেশবাবু। আপনার প্রমাণ চাই তো? দাঁড়ান 1 মিনিট। অরিকবাবু, অখিলকে নিয়ে আসুন। সত্যব্রতর নির্দেশ মতো ইন্সপেক্টর অরূপবাবু এক ব্যক্তিকে নিয়ে এলেন। ব্যক্তিটির গায়ের রং কালো, উচ্চতা স্বাভাবিকের থেকে একটু কম, পরনে জিনের কয়েদির পোশাক, মাথার চুল কোঁকড়ানো আর মুখে কুঁচা কুঁচা দাড়ি। ব্যক্তিটিকে নিজের পাশে দাঁড় করিয়ে সত্যব্রত বলল, আপনি প্রমাণ চাইছিলেন না? এই যে সব থেকে বড় প্রমাণ, অখিল গুপ্তা। একে তো আপনি নিশ্চয়ই চেনেন, কারণ আপনার কথাতেই তো এই আসল অগ্নিজিৎ বাবুকে কিডন্যাপ করে আর তারপর খুন করে, আর তারপর আপনি পুলিশকে খবর দিয়ে একে ধরিয়ে দেন আর নিজে অগ্নিজিৎ দাশগুপ্ত সেজে এখানে চলে আসেন। সত্যব্রতর এই কথা শুনে রাজেশবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। আর ঠিক এমন সময় বন্দনা দেবী ক্রুদ্ধ মূর্তি ধারণ করে রাজেশবাবুর জামার কলার ধরে বলতে শুরু করলেন, তুই আমার স্বামীর খুনি, তোকে আজ আমি ছাড়ব না। কেন তুই আমার স্বামীকে খুন করলি? কি ক্ষতি করেছিলেন নুনি তোর যে তুই ওনাকে খুন করলি? বল, কেন খুন করলি তুই ওনাকে? বন্দনা দেবী, থাক, অনেক হয়েছে, আর অভিনয় করতে হবে না। আর আপনি বলেছিলেন না অগ্নিজিৎ বাবু রাজেশবাবুর কি ক্ষতি করেছিলেন যাতে করে উনি অগ্নিজিৎ বাবুকে খুন করলেন? আসল কথাটা হলো অগ্নিজিৎ বাবু ওনার কোনো ক্ষতি করেননি, ক্ষতি করেছিলেন আপনার। কি, তাই তো? মানে? এই আপনাদের মতো অপরাধীদের একটাই সমস্যা, প্রত্যেকবার মানেটা বুঝিয়ে দিতে হয়। বলছি, মানে হচ্ছে আপনাদের বিয়ের ঠিক 1 বছরের মাথাতেই আপনার বাবা মারা যান, কিন্তু উনি কোনো দুর্ঘটনায় মারা যাননি, ওনাকে খুন করা হয়েছিল। আর খুনটা করেছিলেন অগ্নিজিৎ বাবু। অগ্নিজিৎ বাবু একজন জুয়ারি ছিলেন, জুয়ার পেছনে অনেক টাকা নষ্ট করেছিলেন। অগ্নিজিৎ বাবুর বাবা ইন্দ্রজিৎ বাবু আপনাকে মেয়ের মতো ভালোবাসতেন, তাই ছেলের অবনতি দেখে উনি সমস্ত সম্পত্তি আপনার নামে করে দেন। আর এই কথা যখন অগ্নিজিৎ বাবু জানতে পারলেন, তখন উনি পরিকল্পনা করেন যে আপনাকে বিয়ে করবেন, তারপর খুন করে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেবেন। কিন্তু ওনার এই পরিকল্পনার সবথেকে বড় কাঁটা ছিলেন আপনার বাবা। আপনার বাবা প্রথমে এই বিয়েতে রাজি হননি, কিন্তু আপনার জোড়াজুড়ি এবং ইন্দ্রজিৎ বাবুর অনুরোধে উনি শেষমেশ এই বিয়েতে রাজি হন।
বিয়ের প্রথম 2 মাস বেশ ভালোই কাটছিল আপনাদের, কিন্তু 3য় মাস থেকে অগ্নিজিৎবাবু আপনার ওপর অত্যাচার করতে শুরু করেন। বারবার সম্পত্তি ওনার নামে লিখে দিতে বলেন, কিন্তু আপনি রাজি হননি। তাই কোনো এক রাতে অগ্নিজিৎবাবু আপনাকে খুন করার পরিকল্পনা করেন, কিন্তু কোনো রকমভাবে অগ্নিজিৎবাবুর সেই পরিকল্পনার কথা জানতে পেরে গিয়েছিলেন আপনার বাবা। তাই সেই রাতেই অগ্নিজিৎবাবুকে ডেকে উনি সাবধান করেন। অগ্নিজিৎবাবু বুঝতে পেরেছিলেন যে যতদিন আপনার বাবা বেঁচে থাকবেন ততদিন ওনার পরিকল্পনা কিছুতেই পূরণ হবে না। তাই অগ্নিজিৎবাবু প্রথমে লোক লাগিয়ে আপনার বাবাকে খুন করান, আর তারপর খুনটাকে একটি দুর্ঘটনা রূপে চালিয়ে দেন। আপনি কিন্তু এই পুরো ব্যাপারটা জানতেন না, কিন্তু অগ্নিজিৎবাবুর এই পুরো পরিকল্পনার কথাটা আপনাকে জানিয়ে দেয় হরিশ। হ্যাঁ, অগ্নিজিৎবাবুর সাথে আপনার বাবার খুন এবং আপনাকে খুন করার পরিকল্পনায় কিন্তু হরিশও ছিল, কিন্তু মদ আর গাঁজার নেশাতে এক রাতে ও আপনাকে অগ্নিজিৎবাবু ভেবে খুন করে সব কথা বলে দেয়। আর ঠিক তখন আপনার মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। প্রতিশোধ এমন একটা জিনিস, বুঝলেন বন্দনা দেবী, যে ভালো মানুষকেও শয়তানে পরিণত করতে পারে। অগ্নিজিৎবাবুর ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে করতে আপনি মিশতে শুরু করেন খারাপ মানুষজনদের সাথে। আর এই সময় আপনি জানতে পারেন কিংস অফ জোকার দলের প্রধান রাজেশ পণ্ডিত আত্মগোপন করার আশ্রয় খুঁজেছেন। প্রথমটায় আপনি ভেবেছিলেন যে রাজেশবাবুকে অগ্নিজিৎবাবুকে খুন করার সুপারিশ দেবেন, আর তারপর রাজেশবাবুকে আপনার ভাই সাজিয়ে এনে এই বাড়িতেই আশ্রয় দেবেন। অবশ্য তখনও আপনি রাজেশবাবুকে সচক্ষে দেখেননি, কিন্তু যেদিন আপনি রাজেশবাবুকে সচক্ষে দেখলেন সেদিন আপনি আপনার পরিকল্পনার পরিবর্তন করলেন, কারণ রাজেশবাবুকে দেখতে ছিল হুবহু অগ্নিজিৎবাবুর মতোই। এবার আপনি পরিকল্পনা করলেন একটা কিডন্যাপিংয়ের। অগ্নিজিৎবাবু কিডন্যাপ হবেন, তারপর তাকে খুন করা হবে, আর তারপর কিডন্যাপারদের পুলিশের হাতে ধরিয়ে দেবে রাজেশবাবু। অগ্নিজিৎবাবু সেজে চলে আসবেন এই বাড়িতেই। তারপর আপনি অপেক্ষা করলেন সুযোগের জন্য, আর সুযোগ আপনার কাছে এসেও গেল। কিছুদিন পর অগ্নিজিৎবাবু ছত্তিশগড়ে গেলেন একটি কাজে, আর সেখানেই ওনাকে কিডন্যাপ করে খুন করা হয়। আর তারপর কিডন্যাপারদের ধরিয়ে দিয়ে রাজেশবাবু অগ্নিজিৎবাবু সেজে চলে আসেন এখানে। পরিকল্পনাটা আপনার ভালোই ছিল, বুঝলেন। প্রথমটায় আমিও একটু বিভ্রান্তিতে পড়ে গেছিলাম জানেন, কিন্তু আপনার এই হরিশের দোষেই এই কেসটা আমি সমাধান করতে পারলাম। যখন আমি আপনাদের মানে হরিশ এবং আপনার সাথে কথা বলছিলাম তখন কিন্তু আপনারা ভুল করে অগ্নিজিৎবাবুর নিরামিষ ছেড়ে আমিষ খাওয়ার কথাটা আমায় বলে দিয়েছিলেন। আর ঠিক তখন থেকেই আমার মনে একটা সন্দেহ জেগেছিল। আপনাদের সেরকম জ্ঞান না থাকায় আপনারা ভেবেছিলেন এই কথাটা তো খুবই সামান্য একটা কথা, কিন্তু এই সামান্য কথাটা যে কখন অসামান্য হয়ে উঠবে সেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারেননি। সত্যব্রতর কথা শুনে এবার বন্দনা দেবীরও মুখ ফ্যাকাশে হয়ে গেল। সত্যব্রত বলে চলল, এবার আসি আবার রাজেশবাবুর প্রসঙ্গে। উনি তো আশ্রয় পেয়ে গেলেন, কিন্তু এখানে এসে ঘটলো আরেক ঘটনা। অগ্নিজিৎবাবুর কাকা ছিলেন সিবিআই এর একজন গুপ্ত অফিসার, আর 2006 সালে কিংস অফ জোকার দল যখন ধরা পড়েছিল তখন এই দলকে ধরার মূল কাণ্ডারি ছিলেন অগ্নিজিৎবাবুর কাকা চন্দ্রজিৎবাবু। চন্দ্রজিৎবাবু যখন কিংস অফ জোকার দলকে ধরতে যান তখন পালাতে গিয়ে এনকাউন্টারে মারা যায় কিংস অফ জোকার দলের প্রধান রাকেশ পণ্ডিত। আর এই রাকেশ পণ্ডিতের ছেলেই হচ্ছে রাজেশ পণ্ডিত, মানে আমাদের রাজেশবাবু। যখন রাকেশবাবুর এনকাউন্টার হয় এবং কিংস অফ জোকার দল ধরা পড়ে তখন আপনার বয়স ছিল মাত্র 12 বছর, তাই আপনার সেরকম কোনো সাজা হয়নি, কিন্তু বাবার খুনির ওপর প্রতিশোধ নেওয়ার একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে রয়েই গিয়েছিল। তাই যখন আপনি এখানে চন্দ্রজিৎবাবুকে দেখতে পান তখন আকাঙ্ক্ষা আগুনে পরিণত হয়, আর সেই আগুনেই জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হয় চন্দ্রজিৎবাবু। কিন্তু একটা বিষয় আমার এখনো প্রশ্ন রয়ে যাচ্ছে, আপনি ইন্দ্রজিৎবাবুকে কেন খুন করতেন?
তার উত্তরটা দিন। তীক্ষ্ণ দৃষ্টিতে সত্যব্রত চেয়ে আছে রাজেশবাবুর দিকে, আর ঠিক এমন সময় রাজেশবাবু বিদ্যুৎ বেগে তার পকেট থেকে একটি ছোট বন্দুক বের করে গুলি করলেন অখিল গুপ্তার পেটে। তারপর সেই বন্দুকটাই বন্দনা দেবীর মাথায় ধরে সত্যব্রতর উদ্দেশ্যে রাজেশবাবু বললেন, আমাকে এখান থেকে চলে যেতে দিন, নইলে কিন্তু এখানে এই মেয়েটার লাশ ফেলে দেবো আমি। আর এই যে সত্যব্রত বাবু, আপনি জানতে চাইছিলেন না ইন্দ্রজিৎ বাবুকে আমি কেন খুন করলাম? কারণটা হলো উনি জানতে পেরে গিয়েছিলেন যে আমি আসলে অগ্নিজিৎ নই, আমি রাজেশ। আশা করি এই উত্তরটা দিয়ে আপনার বেশ সুবিধাই করলাম, কিন্তু আজ থেকে আপনি আমার ঘোষিত শত্রু হলেন। একবার এখান থেকে আমি বেঁচে বের হই, তারপর আপনার যে কী অবস্থা আমি করব আপনি সেটা কল্পনাও করতে পারছেন না। এবার সত্যব্রত আমাদের সবাইকে আশ্চর্য করে দিয়ে মুচকি হেসে রাজেশবাবুর উদ্দেশ্যে বলল, আপনি বড্ড বোকা রাজেশবাবু, বড্ড বোকা। আপনার মতো একজন গ্যাংস্টারের সাথে লড়াই করতে কি আমি একা আসবো? অরূপবাবু, ফোর্স। সত্যব্রতর এই কথাটা বলার সাথে সাথেই পুরো বাড়িটা ঘিরে ফেলল পুলিশ। আর ঠিক এমন সময়ে রাজেশবাবু তার বন্দুক থেকে আরেকটা গুলি করলেন অরূপবাবুর দিকে। গুলিটা অরূপবাবুর হাতে লেগে বেরিয়ে গেল। আর এমন সময় যখন আমাদের সবাইকার ধ্যান অরূপবাবুর দিকে, রাজেশবাবু বন্দনা দেবীকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করলেন। আর রাজেশবাবুর সামনে এসে দাঁড়ালো হরিশ। হরিশের হাতে একটা বড় ছুরি, আর মুহূর্তের মধ্যেই সেই ছুরিটা হরিশ আমূল ঠকিয়ে দিল রাজেশবাবুর পেটে। ছটফট করতে করতে রাজেশবাবু লুটিয়ে পড়লেন মাটিতে। হরিশ দু হাত তুলে আত্মসমর্পণ করল। পুলিশ হরিশ এবং বন্দনা দেবী দুজনকেই অ্যারেস্ট করল। রাজেশবাবুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। এইসব ঘটনার রেশ কাটতে কাটতেই বেশ কিছুদিন কেটে গেল। তারপর এক সন্ধ্যায় আমি গেলাম সত্যব্রতর বাড়ি। মনে মনে তখন আমার হাজারো প্রশ্ন জমা হয়েছে। সত্যব্রত যেন আমার মনের কথা বুঝতে পেরেই আমাকে বলল, রজত, মনের মধ্যে থাকা প্রশ্নগুলোকে আর কতদিন চেপে রাখবে? তার থেকে বরং তুমি এক কাজ করো, প্রশ্নগুলো আমায় এক এক করে বলো, আর আমি তার এক এক করে উত্তর দিচ্ছি। প্রথমে তুমি তো বলো যে এই অগ্নিজিৎবাবু যে আসল অগ্নিজিৎবাবু নন, রাজেশবাবু, সেইটা তুমি কি করে বুঝবে? রজত, সেদিন তোমাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? মানুষ আমিষ ছেড়ে নিরামিষ খাওয়া শুরু করতে পারে, কিন্তু নিরামিষ ছেড়ে আমিষ খাওয়া শুরু করাটা খুব কঠিন। সেদিন থেকেই আমার মনে সন্দেহ জেগেছিল। আর রাজেশবাবু যখন আমায় ছত্তিশগড়ে যাওয়া থেকে আটকালেন, তখন আমি বুঝতে পারলাম ছত্তিশগড়েই এই কেসের সূত্রটা লুকিয়ে রয়েছে। রাজেশবাবু ছত্তিশগড় যাওয়া থেকে তোমাকে আটকালেন? মানে সেদিনকার দুর্ঘটনাটা কি রাজেশবাবুই ঘটিয়েছিলেন? একদম ঠিক ধরেছ বন্ধু, দুর্ঘটনাটা রাজেশবাবুই ঘটিয়েছিলেন। কি সাংঘাতিক লোক! কিন্তু তুমি অখিল গুপ্তাকে এবার কোথায় জোগাড় করলে? অখিল গুপ্তাই যে এই কেসের রাজসাক্ষী সেটা আমি বুঝতে পেরেছিলাম, তাই ছত্তিশগড়ে পোস্টিং থাকা আমার শেষদা ইন্সপেক্টর বিদ্যাব্রতকে আমি ছত্তিশগড়ের জেলে বন্দি থাকা অখিল গুপ্তাকে জেরা করতে বলি। অখিল গুপ্তা কিন্তু বেশ পাকা মাথার খেলোয়াড়। প্রথমে কিছুতেই মুখ খুলতে রাজি হচ্ছিল না, তারপর 8 ডিগ্রি চার্জ করার পর অবশেষে ব্যাটা মুখ খুলল। আর ওর থেকে আমি জানতে পারলাম যে এই অগ্নিজিৎবাবু আসল অগ্নিজিৎবাবু নয়, আর এই পুরো চক্রান্তটাই করেছেন বন্দনা দেবী। তারপর আমার শেষদা বিদ্যাব্রতকে সাহায্যে অখিলকে আমি এখানে নিয়ে আসার ব্যবস্থা করি। তারপর অরূপবাবুকে বলেছিলাম যে যখন নকল অগ্নিজিৎবাবু প্রমাণের কথা বলবে, আর তারপর অরূপবাবুকে আমি বলেছিলাম যে যখন নকল অগ্নিজিৎবাবু প্রমাণের কথা বলবেন, তখনই যেন অখিলকে হাজির করা হয়। মাইরি বলছি, তুমি এসব করলে কখন? তোমার মনে আছে রজত, আমি সেই দিন তোমার মোবাইলটা নিয়ে তোমাকে বাইরে যেতে বললাম? হ্যাঁ, কিন্তু সেটা তো আধ ঘন্টার জন্যে। আধ ঘন্টার মধ্যেই আমি সব কাজ করেছি। সত্যি সত্যব্রত, তোমার তুলনা হয় না। তুমি লেজেন্ড।
কিন্তু রাজেশবাবু তো জানতেন যে পুলিশ এবং গোয়েন্দাকে এই ঘটনা জানালে উনি ধরা পড়বে। তাহলে ঝুঁকিটা নেওয়ার মানেটা কি? দেখো রজত, রাজেশবাবু জানতেন যে পুলিশকে জানালে উনি ধরা পড়বেন, কিন্তু দাশগুপ্ত পরিবার তো আর যে সে পরিবার নয়, যথেষ্ট বিখ্যাত পরিবার এবং ঐতিহ্যশালী, অনেক পুরনো পরিবার। আর সেই পরিবারে কোনো ঘটনা ঘটলে সেটা কি আর চাপা থাকে? তাই পুলিশকে তো ওনাকে জানাতেই হতো। মূলত পুলিশকে বিভ্রান্ত করার জন্যই কিন্তু উনি ওই হুমকির চিঠি ও জোকারের ছবি এবং ওই সবুজ সুটকেসটা বানিয়েছিলেন। আর এখানে দেখো, যেমনটা উনি চেয়েছিলেন ঠিক তেমনটাই হচ্ছিল। পুলিশ কিন্তু এই কেসের কোনো রকম সমাধান করতে পারছিল না, কিন্তু এখানেই ঘটে গেল একটা আসল ঘটনা। পুলিশ সাহায্য নিল আমাদের। আর তুমি তো জানো, যদি কোনো কেস আমি পাই, সেই কেসের সমাধান না করে আমি ছাড়ি না। আর এখানেই রাজেশবাবু ভুলটা করে বসলেন। ভুলটা ওনার ছিল যে উনি আমাদেরকে বোকা ভেবেছিলেন। অবশ্য যে নিজে বোকা হয় সে সবসময় অন্যদের বোকাই ভাবে। উনি ভেবেছিলেন এসব হুমকির চিঠি, জোকারের ছবি, এসব গল্প বানিয়ে, ওই সুটকেসের গল্প বানিয়ে আমাদের বিভ্রান্ত করবে, আর আমরা বিভ্রান্ত হয়ে যাব, কেসের কোনো সমাধান করতে পারবো না। কিন্তু যখন দেখলেন যে আমি এই কেসটা নিয়ে অনেকটা এগিয়ে যাচ্ছি, তখন উনি আমার দুর্ঘটনাটা ঘটালেন। আর আমি তখনই নিশ্চিত হয়ে গেলাম যে এই কেসটা অগ্নিজিৎ বাবুর ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আখিল তো মরে গেছে, তাহলে হরিশ আর বন্দনা দেবীর কি হবে? সে ব্যবস্থাও করা আছে বন্ধু। আমি জানতাম অখিলকে রাজেশবাবুর সামনে নিয়ে এলে এমন একটা ঘটনা ঘটতে পারে, তাই অখিলের জবানবন্দি আগেই ভিডিও রেকর্ডিং করে নেওয়া হয়েছিল। আর এই জবানবন্দির জেরেই হরিশ এবং বন্দনা দুজনেই শাস্তি পাবে। কিন্তু সত্যব্রত, বন্দনা দেবী যখন জানতেন যে ওনার বাবার খুনের সাথে হরিশও যুক্ত, তাহলে উনি হরিশের ওপর কোনো প্রতিশোধ দিলেন না কেন? দেখো রজত, এক্ষেত্রে যেটা আমার মনে হচ্ছে, হয়তো বন্দনা দেবী ভেবেছিলেন যে পুরো ঘটনাটা থিতিয়ে গেলে তখন হরিশের ওপর উনি প্রতিশোধ নেবেন। তাহলে আর একটা প্রশ্নই আমার মাথায় ঘুরঘুর করছে। তার আগে বলেন, তোমার উত্তর শুনে আমি আমেজড। বরাবরই তাই করে এসছো, যাকে তা বলো তো দেখি, আমার মাথায় এখন কি প্রশ্ন ঘুরঘুর করছে? হরিশ কেন রাজেশবাবুকে ছুরি মারলো, তাই তো? একদম। রজত, হরিশ যতই খারাপ কাজ করুক না কেন, ও প্রকৃতই ভালো ছেলে ছিল। তাই নিজের বোনের মাথায় বন্দুক তাক করার ঘটনাটা ও সহজে মেনে নিতে পারেনি। তাই যখন রাজেশবাবু পালাতে যাচ্ছিল, তখন হরিশ ওকে ছুরি মারে। বাবা, সত্যি সত্যব্রত, কলিকাল বড়ই বিচিত্র। বিচিত্র কলিকাল নয় রজত, বিচিত্র হচ্ছে মানুষ জাতি। আর এই মানুষ জাতির করা প্রতিটা অপরাধকে মিথ্যার আড়াল থেকে সত্যের আলোয় নিয়ে আসাই আমার ব্রত। আর তাই তো তোমার নাম সত্যব্রত। আমার এই কথা শুনে হাহা করে হেসে উঠে সত্যব্রত বলল, সত্যি রজত, তুমি পারো বটে। আজকের এই গল্পে সত্যব্রতর ভূমিকায় অঙ্কিত সেনগুপ্ত, রজত এবং অগ্নিজিৎ বাবুর কাকার ভূমিকায় সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, হরিশ, বংশী এবং জনৈক ব্যক্তির ভূমিকায় অর্চিষ্মান ব্যানার্জি, অগ্নিজিৎ বাবুর ভূমিকায় সুদীপ মাঝি, বন্দনা দেবীর ভূমিকায় পামেলা পাল এবং অরূপবাবুর ভূমিকায় অরিন্দম মান্না। শেষ হলো গল্পকথক প্রিয়ব্রতর আজকের নিবেদন। আমি আশা করব আজকের নিবেদনটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে।